ফ্যাসিস্ট সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপর উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমাদের খুব কষ্ট লাগতেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন। দুপুরে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখে এসে কথা জানান এনসিপি নেত্রী তাসনিম জারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারিও সাথে ছিলেন। তারা বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করার আহ্বান জানান। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, গত রাতের মতোই অবস্থা বেগম জিয়ার, অবনতি বা উন্নতি নেই। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। তাকে এখন আবার তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। আমরা আশা করছি, দোয়া করছি যে তিনি দ্রুতই হয়তো সুস্থ হয়ে ফিরবেন। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 ইনগ্রেডেড পিসিসি সিমেন্ট। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো খবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, চিকিৎসকের কাছ থেকে সবশেষ কি খবর জানতে পেরেছেন, আর নেতাকর্মীরা যারা দেখতে এসেছিলেন তারা কি বলছেন? এখন পর্যন্ত এভারকেয়ার হসপিটাল থেকে যে ডাক্তাররা, তারা এখন পর্যন্ত সকাল থেকে খালেদা জিয়ার যে অবস্থা নিয়ে এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি, কিংবা শেষ কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত দেননি। তবে তাকে সকাল থেকে দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা হসপিটালে এসেছেন। বিশেষ করে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন, এবং বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। তবে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাকর্মী সকাল থেকে আসেননি, যেহেতু হসপিটালের সামনে ভিড় করা এটি তাদের দলীয় পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা রয়েছে, যেন কোনো রকম ভিড় না করে। তবে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল এখানে এসেছেন। হাসনাত আব্দুল্লাহ এসেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা এসেছেন। এসে কিছুক্ষণ আগে তারা ব্রিফ করেছেন। তাসনিম জারা যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়া একটি ক্রিটিক্যাল মুহূর্ত পার করছেন, তিনি ফাইট করছেন নিজের জীবনের সাথে। তবে তার অবস্থা গতকাল রাতে ঠিক যেমনটি ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটি রয়েছে। তিনি এক ধরনের ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছেন, এবং পাশাপাশি এনসিপির অন্য একজন নেতা অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ তিনি কথা বলেছেন। তিনি প্রত্যাশা করেছেন, দোয়া চেয়েছেন বেগম জিয়ার জন্য, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং পাশাপাশি তিনি প্রত্যাশা করেছেন যে বেগম জিয়াকে দীর্ঘ কারা নির্যাতনের মাধ্যমে তার যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে, যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উস্কে দেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান। তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশে চিকিৎসাধীন আছেন এভারকেয়ার হাসপাতালে, তখন তারেক রহমান যে কিছুতেই দেশে রওনা হতে পারছেন না এমন কথা উল্লেখ করে তিনি এক বিবৃতি দিয়ে বলছেন যে এই সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তখন চারদিকেই খুব স্বাভাবিকভাবে মানে তার এই সিদ্ধান্তের সমর্থনে তার সমর্থক পাওয়া মুশকিল। সকলেই প্রশ্ন তুলছেন যে যেই ব্যক্তি মায়ের এই অবস্থায় সিদ্ধান্ত নিয়ে দেশে আসতে পারেন না, তিনি দেশের সংকটকালে কি করে সিদ্ধান্ত নেবেন? এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে কে তার সেই বড় বাধা, কোন সে বাধা যে বাধার কারণে তিনি আসতে পারছেন না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের তরফে কোনো বাধা নাই, আর তারেক রহমান বলছেন এই রাজনৈতিক বাস্তবতায় তার পক্ষে এর চেয়ে খোলাসা করে বলা সম্ভব না। সেনাবাহিনী কি তার ক্ষেত্রে একটা বাধা? কিন্তু প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনিই হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাবছে, সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পরাশক্তিগুলোকে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না? কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না, যেই সমর্থন, যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে? তাহলে কারা তার বাধা? তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা, যেই সমস্যার কারণে এ নিয়ে আগেও আলাপ করেছি, যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করলো 237টি আসনে বিএনপি, তখনও তারেক রহমান একটি আসনে মনোনয়ন নিলেন, আর 3টি আসনে তার এই ভয়াবহ দুর্বল অসুস্থ রোগশয্যায় দীর্ঘ সময় থাকা মা খালেদা জিয়া, যিনি একেবারেই রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, এমনকি 5ই আগস্টের পর থেকেও, তাকে যখন তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে 3টি আসনে মনোনয়ন দিলেন আর নিজের জন্য একটি আসন রাখলেন, তখনই পরিষ্কার হয়েছে যে না বিএনপির ভেতরে, না দেশের ভেতরে, নেতা কর্মী সমর্থকদের ভেতরে, না
বাইরের দেশগুলোর কাছ থেকে তারেক রহমান গ্রিন সিগন্যাল পেয়েছেন যে তিনি যদি দলের নেতা হন, তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি যথেষ্ট সমর্থন পাবেন এবং বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে। তার মানে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তার পেছনে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা কিংবা পাশের দেশ ভারত, যার সমর্থন বাংলাদেশে সরকারের পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার যে কোনো সমর্থন নাই, কোনো সম্পর্ক নাই, সেটা তখনও পরিষ্কার হয়েছিল। এটা আরো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন। দেখেন, আমেরিকা যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অত্যন্ত একটা বিরোধিতার অবস্থান থেকেই বাংলাদেশে ১/১১ সরকার ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময়কার যে রাষ্ট্রদূতেরা ২০০১ সালে খালেদা জিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর যেই বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মার্কিন রাষ্ট্রদূতেরা ছিলেন, হ্যারিকে থমাস, বিউটেনিস, গীতা পাসি, পরে জেমস এফ মরিয়ার্টি এলেন ২০০৮-এ, এরা প্রত্যেকে তারেক রহমান সম্পর্কে ভয়াবহ সব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে এবং বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন। সেসব অনুরোধ কিন্তু উইকিলিক্স যখন ফাঁস হয়ে গেল তখন প্রকাশ পেয়ে গেছে। ২০০৮ সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১২ এবং প্রেসিডেন্টের ঘোষণা ৭৭৫০ এর অধীনে নিরাপত্তা উপদেষ্টাদের মতামত চেয়েছিলেন এবং কয়েক ডজন সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেছিলেন যে তারেকের প্রকাশ্য দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। এছাড়া তিনি বলেন যে আইনের শাসনের প্রতি তারেক রহমানের স্পষ্ট অবজ্ঞা সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পা রাখার জন্য শক্তিশালী জায়গা তৈরি করেছে, সে সঙ্গে দারিদ্র্যকে বাড়িয়ে তুলেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। সর্বোপরি বাংলাদেশে যা কিছু অন্যায় অবিচার ঘটছে তার বেশিরভাগের জন্য তারেক এবং তার সহযোগীদের দায়ী করা যেতে পারে। সে কারণেই মরিয়ার্টির পরামর্শ ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে যাতে ২১২ ধারার প্রয়োগ করে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান প্রকাশ করে। ২০০৮ সালের নভেম্বরে কিন্তু তারেক রহমান এরই মধ্যে যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছেন। ২০০৮-এর সেপ্টেম্বরে এসে তিনি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসেন এবং তখন এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র তখন যুক্তরাজ্যকেও সাবধান করে দিয়ে বলে যে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য তারেক কুখ্যাত এবং দুর্নীতিপ্রবণ সরকার ও বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তারেক। এবং যুক্তরাষ্ট্র উল্লেখ করে যে তারেক রহমানের শাসনামলে হাওয়া ভবনের সংশ্লিষ্টতায় যেমন ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় যেমন হুজি, হরকাতুল জিহাদের মতো জঙ্গি সংগঠনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং এর সঙ্গে তারেক রহমান ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের, হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায়, যেখানে কিনা মিলিটারি গ্রেড গ্রেনেড ব্যবহৃত হয়েছিল এবং তার বিচার ২০০৪ সালে ওই হামলা ঘটার পর থেকে তারেক রহমানের হস্তক্ষেপের কারণে ঘটতে পারে নাই। ঠিক তেমনি ২০০৫ সালের ১৭ই আগস্ট সারা দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবি, বাংলা ভাই এক জঙ্গি সংগঠনের উদ্ভব ঘটে তারেক রহমানের আমলে। সেই বাংলা ভাইয়ের জেএমবির তৎপরতায় সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র তাই যুক্তরাজ্যকে সাবধান করে দিয়ে বলে, যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মানবাধিকার গ্রাউন্ডে, ঠিক আছে, কিন্তু যুক্তরাজ্য যাতে নজর রাখে যে এই ব্যক্তি তারেক রহমান যাতে কোনোভাবেই যুক্তরাজ্যে কোনোভাবেই পাসপোর্ট বা স্থায়ী নাগরিকত্ব পাবার কোনো সুযোগ না পান। যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ব্ল্যাকলিস্টের কথা মাথায় রেখে, সেই সাবধানবাণীর কথা মাথায় রেখে এখন পর্যন্ত তারেক রহমানকে কোনো পাসপোর্ট বা নাগরিকত্ব দিতে পারে নাই। কাজে তারেক রহমান একবার বাংলাদেশে গেলে তিনি যেমন আর কোনোভাবেই যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে ১৫ মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে, যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত মার্কিন রাষ্ট্রদূতের তার বার্তা
বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উস্কে দেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান। কাজে এহেন তারেক রহমানকে এবার যুক্তরাষ্ট্র সমর্থন দেবে, সমর্থন দিয়ে আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বানাতে সম্মত হবে, সেই বিষয়টিতে যুক্তরাষ্ট্র কিছুতেই এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। মানে এত বড় ঝুঁকি যুক্তরাষ্ট্র নিতে চাইছে না। যুক্তরাষ্ট্র বিএনপির নানা অংশে কথা বলেছে, যেখানে তারা খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপির নেতৃবৃন্দ এখন যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন সেভাবেই চালিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়ে বারবার আলাপ হয়েছে। কিন্তু খালেদা জিয়া যে এতটা দুর্বল হয়ে পড়েছেন, এতটা কাবু হয়ে পড়েছেন যে তার পক্ষে আসলে আর কোনো দায়িত্ব নেওয়া সম্ভব না, সেই বিষয়টা ওই আলোচনায় তারা মাথায় রাখছিলেন না। আর বিএনপিতে সত্যিই কি খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পুত্র গিয়ে যদি দায়িত্ব নিতে না পারে, তাহলে কি বিএনপি দলটাই আদৌ থাকবে? আর ভারতের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হওয়ার প্রশ্নই উঠছে না। কারণ দেখেন, ভারতের সঙ্গে ভয়াবহ অবিশ্বাসের সূচনা হয় বিএনপির 10 ট্রাক অস্ত্রের মাধ্যমে। এই 10 ট্রাক অস্ত্র মামলা হচ্ছে 2004 সালের 1 এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে এসে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র এসে ভেড়ে এবং বাংলাদেশে আটক, পৃথিবীর মধ্যেই মানে কোনো দেশে আটক বড় ধরনের অস্ত্র চালানের মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম, এবং এটা বাংলাদেশের ইতিহাসে একদম সর্ববৃহৎ অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল। এবং সেই অস্ত্র আর গোলা বারুদ ভারত মনে করে, ভারতের গোয়েন্দা সূত্র বলে যে এই তারেক রহমান এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাদের যোগসাজশে চীন থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং পাকিস্তানও এর সঙ্গে জড়িত ছিল, এবং চীন পাকিস্তানের যোগসাজশে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাকে এই অস্ত্র সরবরাহ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য। কাজেই ভারত বাংলাদেশের একটি নির্বাচিত সরকার, বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মানে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান, তার ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারা মিলে অস্ত্র নিয়ে আসছে ভারতে যুদ্ধ বাঁধানোর জন্য। এই বিষয়টি ফলে বিএনপির সঙ্গে ভারতের বিশ্বাসের সম্পর্ক এতটা চুরমার হয়ে যায় যে নিশ্চয়ই মনে থাকবে যে এমনকি 11 সরকার আনবার পেছনে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন। ভারত সে সময় মনমোহন সিং বাংলাদেশে একটা মানে দুর্নীতি বিরোধী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে খুবই স্বাগত জানিয়েছিলেন। মইনু আহমেদ প্রায়শই ভারত সফর করতেন। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকার আশীর্বাদ নিয়ে নোবেল পুরস্কার পাওয়ার 5 মাসের মধ্যে 11 সরকার গঠিত হওয়া মাত্র জানুয়ারি মাসেই বাংলাদেশে এসে নামলেন, নামার আগে তিনি কিন্তু ভারতে মনমোহন সিং এর সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে ঘোষণা দিলেন যে বাংলাদেশে তিনি রাজনীতিতে যোগ দিতে চান, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান, কারণ এমন নতুন রাজনীতি করতে হবে যে রাজনীতিতে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দকে এখন গ্রেফতার করতে হবে, তাদের বিচার করতে হবে এবং নতুন করে রাজনীতির সূচনা করতে হবে। কাজেই ওই একই সূত্র মাথায় রাখলে ভারত, আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য এদের যদি সমর্থন তারেক রহমান না পান, বিএনপির শীর্ষ নেতৃত্ব না পায়, তাহলে বিএনপি আসলে কিভাবে হিসাব করছে যে সে ক্ষমতায় যেতে পারবে, দলটি ক্ষমতায় যেতে পারবে এবং সেই দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন। তারেক রহমান তাই একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে মূলত যা এত বছর করছিলেন তাই করে আসছেন, ভার্চুয়াল স্ক্রিনের সামনে বসে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে, গুরুত্বপূর্ণ দলের দায়িত্ব নিতে হলে কিংবা দেশের দায়িত্ব নিতে হলে তার যে কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করা দরকার, সেটা তার পক্ষে সৃষ্টি করা অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্নীতি হিসেবে চিহ্নিত হওয়ায়। এখন তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই 15 মাসেও এই গুরুত্বটুকু দিতে পারেনি যে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে ওই কালো তালিকা থেকে তারেক রহমান সরবেন। মনে রাখতে হবে যে তারেক রহমানের বিরুদ্ধে এফবিআইও তদন্ত করেছে। সিমেন্স কোম্পানির সঙ্গে বিরাট দুর্নীতির একটা ডিল হয়েছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে এফবিআই এর তদন্ত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। কাজেই কোন কর্মকর্তা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে তারেক রহমানের জন্য সুপারিশ করে তার নাম ব্ল্যাকলিস্ট থেকে সরাবেন? এহেন তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্যে তাকে যে মানবাধিকার গ্রাউন্ডে মানবাধিকারের কথা মাথায় রেখে অন্তত অনির্দিষ্ট সময়ের জন্য থাকবার অনুমোদন দেওয়া হয়েছে, সেই অনুমোদনটাও নষ্ট করার কোনো ভরসা তারেক রহমান পাচ্ছেন না। কারণ তিনি জানেন, তার মা জানেন, বিএনপির নেতৃত্ব জানে যে আমেরিকা, ভারত এদের গ্রিন সিগন্যাল না পেলে বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, নির্বাচন জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদে থিতু হওয়া কতটা কঠিন। তারেক রহমান কোনো তরফ থেকে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।